আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2026 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তে বিপজ্জনক পরিস্থিতি, দুই দেশ এক হয়ে যাওয়ার প্রত্যাশা নতুন হাই কমিশনারের। চুক্তির জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইরান বলছে কিছুই জানে না। সবশেষ কি ঘটতে যাচ্ছে 8 দিনে? এবার বিস্তারিত। কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে 12 জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের 148/3 সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 12 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবি সূত্র জানায়, পুশিনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বর্তমানে ওই 12 জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে। তারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীও সহযোগিতা করছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা এলাকাবাসী বিজিবির সাথে সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছি। আমরা কোনোভাবেই ভারতীয়দের বাংলাদেশে প্রবেশ করতে দেব না। বিএসএফ তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে তাদের গেট বন্ধ করে দিয়েছে। এদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী ও 4 জন শিশু আছে। তপ্ত রোদের ভিতরে থেকে তারা খুব ক্লান্ত হয়ে গেছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পুশিন ঠেকাতে বিশেষ টহল, হ্যান্ড মাইকে সতর্কবার্তা, ঝোপঝাড়ে অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে তৎপরতা চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বিজিবির দাবি, গত 7 দিনে বিএসএফ 5 বার পুশিনের চেষ্টা চালালেও প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে। বিজিবি বলছে, অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে লোকজন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। তবে সীমান্ত কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত মহেশপুর সীমান্তে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। বিজিবি সূত্র জানায়, 58 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মহেশপুর উপজেলায় 12টি বর্ডার অবজারভেশন পোস্ট আছে। এর মধ্যে যাদবপুর, সামন্তা, মাটিলা, ভাগাডাঙ্গা সহ অন্তত 5টি বিওপি পুশিনের ঝুঁকিতে আছে। এসব এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। মহেশপুরের সঙ্গে ভারতের 78 কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে 68 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও যাদবপুর ও মাটিলা বিওপি সংলগ্ন প্রায় 10 কিলোমিটার সীমান্তে নেই কোনো বেড়া। ফলে ওই অংশকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে বিজিবি। সীমান্তের ওপারে আছে ভারতের নদিয়া জেলার বাঁশখালী থানা ও উত্তর 24 পরগনা জেলার বাগদা থানা। সীমান্তবর্তী গোপালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ বলেন, বিএসএফ তাদের কাঁটাতার ঘেঁষা সড়কে বড় গাড়িতে করে লোকজন ধরে এনে জমা করেছিল। আমরা দেখেছি। পরে রাতে কাঁটাতারের আলো বন্ধ করে গেট খুলে দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে এলাকাবাসী ও বিজিবির শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, দিনের বেলাতেও পুশ ইনের চেষ্টা করা হয়েছে, যা স্থানীয় লোকজন মিলে প্রতিহত করেছেন। গত বৃহস্পতিবার সরেজমিন যাদবপুর, সামন্তা, মাটিলা, ভাগাডাঙ্গা, কুসুমপুর ও শ্রীনাথপুর বিওপি এলাকায় বিজিবির টহল জোরদার দেখা যায়। হাতে মাইক ও বাঁশি নিয়ে সদস্যরা দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ করে নাটিমা ইউনিয়নের গোপালপুর ও কাজিরবের ইউনিয়নের সামন্তা ও মাটিলা সীমান্তে বিজিবির উপস্থিতি চোখে পড়ে। একদল সদস্য খাবারের বিরতিতে গেলে অন্য দল দায়িত্ব নেয়। মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম বলেন, 58 বিজিবি ব্যাটালিয়নের অধীনে সীমান্ত এলাকায় পুশিনের চেষ্টা করে বিএসএফ সফল হয়নি। তারা 5 দফা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করেছিল। আমাদের সৈনিকরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বিরতিহীন সীমান্তে নজরদারি ও টহল বজায় রেখেছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরাও আমাদের সৈনিকদের সঙ্গে টহলে সহায়তা করছেন। তারা আমাদের নানাভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা কোনো ছাড় দেব না।
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি একসঙ্গে করা হয় ১৬০ কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনগোষ্ঠীতে রূপান্তরিত হবে। এজন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার। শুক্রবার বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে পৌঁছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, একটা শক্তিশালী হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে ওইটাই আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি সবকিছু নিয়ে কাজ করব। দুই দেশের প্রতিভা ও সম্পদ কাজে লাগিয়ে ভবিষ্যতের প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। সীমান্তে পুশিন ইস্যু, ভ্রমণ ও বাণিজ্যে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার সংক্রান্ত প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন আকাশ বাতাস ভাগাভাগি করে। দুই দেশের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে আসার সময় নোম্যান্স ল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাই কমিশন ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী বলেন, একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি। গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার করা হলো। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা বর্তমানে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মধ্যপ্রাচ্যের খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউরোপের উদ্দেশ্যে মার্কিন বিমান বাহিনীর 4টি C-17 পরিবহন বিমান রওনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, এসব ফ্লাইটে বহন করা সরঞ্জাম সম্ভাব্য উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক অনুষ্ঠানের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত। এ অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফর করতে পারেন বলেও আলোচনা রয়েছে। খসড়া সমঝোতা অনুযায়ী বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে বিস্তৃত আলোচনার জন্য নতুন একটি কাঠামো চালুর প্রস্তাব রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, কোনো অতিরিক্ত ট্রানজিট ফি ছাড়াই প্রণালীটি উন্মুক্ত রাখা হবে এবং 1 মাসের মধ্যে যুদ্ধপূর্ব সময়ের নৌ চলাচল পরিস্থিতি পুনঃস্থাপনের চেষ্টা করা হবে। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন না করার অঙ্গীকার করবে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতে একটি পৃথক ও বিস্তারিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। সূত্রগুলো জানিয়েছে, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ দেওয়া হতে পারে। এর মধ্যে সীমিত আকারে তেল রপ্তানির অনুমতিও অন্তর্ভুক্ত থাকতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। কূটনৈতিক সূত্রের দাবি, ইরানের উচ্চ পর্যায়ে খসড়া নথিটি ইতোমধ্যে অনুমোদন পেলেও দেশটির সর্বোচ্চ নেতৃত্বের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছে। জানা গেছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার অগ্রগতি হয়েছে। উভয় পক্ষ চূড়ান্তভাবে নথিতে স্বাক্ষর করলে চুক্তিটির নাম ইসলামাবাদ চুক্তি রাখা হতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিক বলেন, নথির ভাষা ও মূল বিষয়বস্তু নিয়ে দুই দেশ নীতিগত ঐক্যমত্যে পৌঁছেছে। তবে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত চুক্তিকে চূড়ান্ত বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে যে দাবি করেছেন তা সত্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে দাবি করেছেন, ইরান এখনও কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলে সরাসরি টেলিফোন কলে ইসমাইল বাঘাই এ কথা জানান।
তিনি বলেন, চুক্তির খসড়ার বেশিরভাগ অংশ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে, নতুন নতুন অনুরোধ যোগ করছে। পাকিস্তানের পাশাপাশি কাতার, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চুক্তির নথিপত্র প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানও এই চুক্তি চায়, যেমন অন্যরাও চায়। তবে তিনি নিজে সেখানে না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। খবর আল জাজিরার। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। এই প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্র পথ। এদিকে কাতারের আমির ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় উভয় পক্ষ চুক্তির অগ্রগতি ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয় নিয়ে কথা বলেছেন। কাতার জানিয়েছে, তারা এই চুক্তির প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন জানাচ্ছে। এবার আদ-দ্বীন হাসপাতাল প্রসঙ্গ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গত ঈদুল আজহার আগের দিন মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু দেশের অন্য সকলের মতো আমাদেরকেও ব্যথিত করেছে। এমন দুর্ঘটনার পরে তদন্ত হওয়া, তদন্তে যাদের দায় বা কর্তব্যে অবহেলা পাওয়া যাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায় থাকলে তাও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসা উচিত। কিন্তু দেশের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠিত একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করার যে সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তর নিয়েছে তা কোনোভাবেই কাম্য নয় এবং এটা কোনো ন্যায্য সিদ্ধান্ত নয়। আমরা মনে করি, তদন্তে যাদের দায় বা অবহেলা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করুন। হাসপাতালের কোনো ত্রুটি থাকলে হাসপাতালকে জরিমানা করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই আদ-দ্বীন হাসপাতালের মতো একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যাদের অবদান সর্বজন স্বীকৃত তাদের লাইসেন্স বাতিল করা যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরকে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এই মন্তব্য করেন। বিস্ময় প্রকাশ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের সর্বত্র অরাজকতা ও অন্যায্যতা বিরাজ করছে। অধিকাংশ হাসপাতাল মানসম্মত সেবা প্রদান করে না। যেসব হাসপাতাল মানসম্মত সেবা প্রদান করে সেখানে মাত্রাতিরিক্ত মূল্য ধার্য করে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারি হাসপাতালে মানবেতর সেবা গ্রহণ ছাড়া উপায় থাকে না। সেখানে আদ-দ্বীন হাসপাতাল ২০০০ সাল থেকে স্বল্প মূল্যে মানসম্মত সেবা প্রদান করে আসছে। বিগত ২৬ বছরে তাদের থেকে ২ কোটির মতো রোগী সেবা পেয়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আবেদন করবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে মগবাজারে হাসপাতালটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আদ-দ্বীন হাসপাতালের পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম মুকুল। তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতাল মগবাজার শাখার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে তা আমরা সঠিকভাবে পালন করব। এক্ষেত্রে রোগীদের কোনো প্রকার ক্ষতি যেন না হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখছি এবং খেয়াল রাখব ইনশাআল্লাহ। হাসপাতালটির পরিচালক বলেছেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করব। আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের সার্বিক কার্যক্রম চলমান রাখতে আমাদের অনুমতি দেবেন। তিনি আরো বলেন, আমাদের যে ওয়ার্ডে যে ৬টি শিশু মৃত্যুবরণ করেছে সেই ওয়ার্ড আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আগামী ৩ মাসের মধ্যে সেই ওয়ার্ডের সব ধরনের সংস্কার কার্যক্রম সম্পন্ন করব। আদ-দ্বীন হাসপাতালের পরিচালক বলেন, দ্রুততম সময়ের মধ্যে রোগীদের যে স্থানান্তর করতে বলা হয়েছে সে কাজে রোগীদের যাতে কোনো প্রকারের ক্ষতি না হয় আমরা সে বিষয়ে খেয়াল রাখছি। তাদের পাশে আমরা সবসময় ছিলাম এবং এখনো আছি। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনে ফোকাস রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। ফোকাস কি? যে কাজটি করছি নিরতভাবে সেই কাজটিতে মনোযোগ রাখা, সেই কাজটির জন্য এগিয়ে চলা।
ধরুন আপনি একটি কাজ করছেন, মাঝপথে আরেকটি কাজের প্রস্তাব পেলেন এবং সেই কাজ অনেক মূল্যবান, সেই কাজ করলে আপনি অনেক অর্থ এবং সম্মান পাবেন, তাহলে আপনি যে কাজটি শুরু করে মাঝপথে গেলেন সেটা কি ছেড়ে দেবেন? প্রিয় বন্ধুরা, আপনি হয়তো জানেন না যে আর কিছু দূর গেলেই সেই কাজে আপনি বিপুল সফলতা পেতে পারেন, যেটা এই সাময়িক সফলতার চেয়ে অনেক অনেক বড় ব্যাপার। সুতরাং প্রত্যেকটা কাজে ফোকাস ঠিক রাখুন। আপনাকে যতই লোভ দেওয়া হোক, যতই বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হোক না কেন, আপনি আপনার কাজটিকে সফল করার জন্যে অন্ধভাবে দৃঢ়তার সঙ্গে সাহস নিয়ে এগিয়ে যেতে থাকুন। কোনো প্রলোভন যেন আপনাকে সেই কাজ থেকে বিচ্যুত না করতে পারে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।